হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বিকেইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 6th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 13-এর যে আলোচনার বিষয়টা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো আকবরের মানসবদারি প্রথা। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের 6th সেমিস্টারের মেজর পেপার 13-এর আলোচনার বিষয়। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিক অল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র 99 রুপিজে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে পেয়ে যাবে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে পুরোপুরি 50% অফ। ঠিক আছে, পুরোপুরি 50% অফ তোমরা কিন্তু এখানে কোর্সের ফি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই সুযোগটা নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা হলো আকবরের মানসবদারি যে প্রথা সেটা নিয়ে আলোচনা করা যাক। তো দেখো, মুঘল প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থার মূল ভিত্তি ছিল মানসবদারি প্রথা। ঠিক আছে, মুঘল আমলে এখানকার প্রশাসনিক ব্যবস্থা এবং সামরিক ব্যবস্থার যে মূল ভিত্তি এই মূল ভিত্তি কিন্তু মানসবদারি প্রথার উপরেই গড়ে উঠেছিল। 1577 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যে আকবর তার সাম্রাজ্যকে সুসংহত এবং শক্তিশালী সামরিক কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে এই অভিনব যে ব্যবস্থাটা কিন্তু নিয়েছিলেন। ঠিক আছে, মুঘল আমলে আকবর তার সাম্রাজ্যকে উন্নত সুসংহত করার জন্য এবং তার সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য এই ব্যবস্থাটা তিনি নিয়েছিলেন। মনসব এই একটি আরবি শব্দ যার অর্থ হলো পদমর্যাদা। ঠিক আছে, মনসব কথার অর্থ হলো পদমর্যাদা বা স্থান, এটা হলো একটা আরবি শব্দ এবং এই প্রথার অধীনে নিযুক্ত কর্মচারীদেরকেই বলা হতো মনসবদার। ঠিক আছে, তো এই প্রথার অধীনে মনসব কথার অর্থ এখানে বলা হয়েছে পদমর্যাদা বা স্থান এবং এই প্রথার অধীনে যেই কর্মচারীদেরকে আকবর নিযুক্ত করেছিলেন তাদেরকেই বলা হতো মনসবদার। আচ্ছা, এখানকার দেখো মূল বৈশিষ্ট্যগুলো কী রয়েছে। মনসবদার প্রথার মূল বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা এখানে বলা হয়েছে জাট এবং সওয়ার। জাট এবং সওয়ার বলতে এখানে বোঝানো হয়েছে, দেখো আকবরের রাজত্বকালের শেষ ভাগে মনসবদারদের পদমর্যাদা সুনির্দিষ্ট করার জন্য জাট এবং সওয়ার এই দ্বৈত পদের প্রবর্তন করা হয়। মনসবদারদের পদমর্যাদাকে নির্দিষ্ট করার জন্য বা সুনির্দিষ্ট করার জন্য আকবর এই দ্বৈত ব্যবস্থা প্রবর্তন করেন যেখানে জাট এবং সওয়ার এই দুটো আলাদা আলাদা ব্যবস্থা বা পদ নেওয়া হয়েছিল। জাট বলতে এখানে বোঝানো হয়েছে এটি মনসবদারের ব্যক্তিগত পদমর্যাদা এবং তার বেতন নির্ধারণ করত। ঠিক আছে, মনসবদারের যে ব্যক্তিগত যে পদমর্যাদা রয়েছে এবং বেতন এটা কিন্তু জাট হিসেবে নির্ধারণ করত। জাটের সংখ্যা যত বেশি হতো দরবারে মনসবদারের সম্মান তত বৃদ্ধি পেত। ঠিক আছে, মানে যেই মনসবদারের জাটের সংখ্যা যত বেশি সেই মনসবদারে তাদের সম্মানও ততই বেশি হতো। এবার সওয়ার বলতে এখানে বোঝানো হয়েছে কি এটি নির্দেশ করতো যে ওই মনসবদারকে কতজন অশ্বারোহী সৈন্য বা ঘোড়া মেনটেনেন্স করতে হবে বা রক্ষণাবেক্ষণ করতে হবে। তো সওয়ার বলতে এখানে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে মনসবদারকে সেই মনসবদারকে বোঝানো হতো যাকে কতজন অশ্বারোহী সৈন্য বা যুদ্ধ ঘোড়াকে ভরণ পোষণ করতে হতো বা তাকে দেখাশোনা করতে হতো। ঠিক আছে, এটাই হচ্ছে সওয়ার বলা হতো তাকে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে মনসবদারের শ্রেণী বিভাগ। এখানে শ্রেণী বিভাগ বলতে এখানে দেখো বোঝানো হয়েছে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ থেকে জানা যায় যে আকবরের আমলে মোট 66টি মনসবদারের স্তর ছিল। ঠিক আছে, আবুল ফজলের যে আইনি গ্রন্থ রয়েছে
আইনি আকবরী, সেখান থেকে বোঝা যায় যে 66টি ধরনের আলাদা আলাদা মনসবদার ছিল, স্তর ছিল। তবে বাস্তবে 33টি স্তর কার্যকর ছিল। 66টির মধ্যে শুধুমাত্র 33টি যে স্তর, সেই 33টি স্তরই কার্যকর অবস্থায় ছিল। সর্বনিম্ন পদমর্যাদা ছিল 10 জাট এবং সর্বোচ্চ ছিল 10,000। ঠিক আছে, সব থেকে নিচু যেটা ছিল সর্বনিম্ন সেটা 10 জন থেকে শুরু করে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 10,000 জন পর্যন্ত কিন্তু ছিল। ঠিক আছে, নেক্সট হলো মনসবদারদের মূলত এখানে 3টি শ্রেণীতে ভাগ করা হতো। ঠিক আছে, মনসবদার যারা ছিল তাদেরকে আলাদা আলাদা করে 3টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। প্রথম শ্রেণীতে বলা হয়েছিল যাদের জাট এবং সওয়ার পদমর্যাদা সমান ছিল। তো প্রথম শ্রেণীদেরকে এখানে বলা হয়েছে যে যাদের জাট এবং সওয়ার দুটো আলাদা আলাদা শ্রেণী ছিল এবং দুটো আলাদা আলাদা শ্রেণী যদি পদমর্যাদা যাদের সমান ছিল তাদেরকে প্রথম শ্রেণীর পর্যায়ে রাখা হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর পর্যায়ে রাখা হয়েছে যাদের সওয়ারের সংখ্যা জাটের সংখ্যার অর্ধেক বা তার বেশি কিন্তু কম নয়, মানে সওয়ারের সংখ্যা জাটের সংখ্যা থেকে অর্ধেক হতে হবে বা অর্ধেকের থেকে বেশি হতে হবে, কিন্তু অর্ধেকের থেকে যেন কম না হয়। এই সমস্ত শ্রেণীদেরকে দ্বিতীয় শ্রেণীদের মধ্যে রাখা হয়েছে। এবং তৃতীয় যেটা শ্রেণী হয়েছে যাদের সওয়ারদের সংখ্যা জাটের সংখ্যার অর্ধেকের কম ছিল। ঠিক আছে, অর্ধেকের কম যেখানে সওয়ারদের সংখ্যা ছিল সেই সমস্ত মনসবদারকে তৃতীয় শ্রেণীর মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, নেক্সট হলো নিয়োগ পদ্ধতি এবং বেতন ব্যবস্থা। এই যে মনসবদারের নিয়োগ কী করে করা হতো এবং তাদের বেতন দেখো, সম্রাটের একছত্র অধিকার, এখানে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এখানে সম্রাট একচেটিয়া অধিকার ভোগ করতো। ঠিক আছে, মনসবদারের নিয়োগ, পদোন্নতি এবং বরখাস্ত করার সম্পূর্ণ ক্ষমতা একমাত্র সম্রাটের হাতেই ছিল। ঠিক আছে, কোনো মনসবদারকে নিয়োগ করতে হবে, তাদের বেতন বা পদোন্নতি যে এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে সমস্ত ক্ষেত্রে কিন্তু সম্রাটেরই একমাত্র ভূমিকা ছিল। মীর বখশির বা সামরিক যে প্রধান ছিলেন তিনি উপযুক্ত ব্যক্তিদের নাম সম্রাটের কাছে সুপারিশ করতেন। তো এখানে মীর বখশি বলেছিল সামরিকদের মধ্যে যে প্রধান, সে সম্রাটের কাছে ব্যক্তিদের নাম তারা সুপারিশ করতে এবং তাদের থেকে সম্রাট নিজের ইচ্ছা মতো মনসবদারকে নিযুক্ত করতেন। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার যে এখানে বৈশিষ্ট্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বংশানুক্রমিক নয়, মানে এই পদটি বংশানুক্রমিক ছিল না। কোনো মনসবদের পরবর্তী যে রয়েছে তারাও যেন মনসবই হবে, কিন্তু এখানে কোনো সেই প্রথা কিন্তু ছিল না। ঠিক আছে, কোনো মনসবদারের মৃত্যুর পর তার পুত্র বা স্বয়ংক্রিয়ভাবে সেই পদ পেতেন না। ঠিক আছে, মনসবদারের মৃত্যুর পরে যে তার পুত্র অটোমেটিক্যালি সেই পদ পেয়ে যাবে, এখানে সেই ব্যবস্থা কিন্তু ছিল না। ঠিক আছে, নেক্সট হলো বেতন ব্যবস্থা। মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো, নগদ অর্থে অথবা কোনো নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার দিয়ে। তো দুটো আলাদা আলাদা পদ্ধতিতে তাদেরকে বেতন দেওয়া হতো। প্রথম যে পদ্ধতিটা হলো সেটা হলো ডাইরেক্ট হচ্ছে নগদ অর্থ দিয়ে দেওয়া হতো, এবং দ্বিতীয় যেটা হচ্ছে কোনো একটা অঞ্চলের রাজস্ব আদায়ের পুরো অধিকার তাকে দিয়ে দেওয়া হতো, তবে জায়গিরদের ওপর কড়া নজরদারি দেওয়া হতো। এখানে জায়গির বলতে বোঝানো হয়েছে যার উপরে কোনো একটি অঞ্চলের করের ভার দেওয়া হতো বা দেখরেখ যে অধিকারটা পেত তাকে বলা হতো জায়গির, কিন্তু জায়গিরদারদের উপরই কড়া নজরদারি রাখা হতো যাতে তারা স্বাধীন হয়ে উঠতে না পারে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের কর ভারের যদি কেউ ক্ষমতা পেয়ে যাতে সে নিজের ব্যক্তিগতভাবে বা স্বাধীন যাতে না হয়ে ওঠে তার জন্য কিন্তু তাদের উপরেও কড়া নজরদারি রাখা হতো। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।